আমরা কি কেবলই প্রতিক্রিয়া দেখাই? খেলায় যেমন, কোভিড যুদ্ধেও তেমন। কেন এই প্রশ্ন তুলছি? কারণ ঢাকা প্রিমিয়ার লিগে সাকিব আল হাসানের আচরণ, খেলা চলাকালে স্ট্যাম্পে লাথি মারা, স্ট্যাম্প উপড়ে ফেলা, যদিও পরে তিনি ফেসবুকে বলেছেন এটি মানবিক ভুল এবং ক্ষমাও চেয়েছেন। বিশ্বসেরা অলরাউন্ডার, ক্রিকেট আইকন সাকিবের এই যে নিজের প্রতিক্রিয়া এবং সাকিবের আচরণকে ঘিরে মানুষের প্রতিক্রিয়া, এটা নিয়ে যত কথা হচ্ছে, ঘরোয়া ক্রিকেটের অনিয়ম, ক্লাবগুলোর রাজনীতি, দুর্নীতি কিংবা খেলার নীতি, খেলার উন্নয়ন, এসব যে মূল বিষয়, সেটা নিয়ে কি তেমন আলোচনা হয়? তাই প্রশ্ন যে খেলায় যেমন তেমনি কোভিড যুদ্ধেও কি আমরা প্রতিক্রিয়া দেখাচ্ছি? গত প্রায় 15 মাস ধরে আমরা এই যুদ্ধে আছি। বিশেষজ্ঞরা বলছেন কোভিড প্রতিরোধে রিঅ্যাক্টিভ না হয়ে দরকার হচ্ছে আমাদের প্রোঅ্যাক্টিভ হওয়া। টেস্ট, ট্রেসিং, সিকোয়েন্সিং, আইসোলেশন, কোয়ারেন্টিন, হাসপাতালের সেবা ব্যবস্থাপনা আর লকডাউন এবং টিকা, ঘুরে ফিরে এসব নিয়ে কথা হচ্ছে। কিন্তু প্রতিকার প্রতিরোধের জন্য এসব আলোচনা হয়তো জরুরি, তার চেয়েও কি জরুরি নয় যে আমাদের গোটা স্বাস্থ্য ব্যবস্থা এবং জনস্বাস্থ্যের যে বেহাল দশা কোভিড এসে উন্মোচন করেছে সেটা নিয়ে ভাবা? এখন পর্যন্ত আমরা জানি না কোভিড থেকে কবে মুক্ত হবে বাংলাদেশ কিংবা পৃথিবী। এই এক নতুন বাস্তবতা, যেটাকে নিউ নর্মাল বলা হচ্ছে, এই বাস্তবতায় আমাদের জীবনযাপনের ধরন, স্বাস্থ্যবিধি, স্বাস্থ্যসেবার নীতি, জনস্বাস্থ্য প্রশ্ন, এসবের কি মূল্যায়ন হওয়া দরকার নয়? ভাবা দরকার নয় কি আমাদের লাইফস্টাইল নিয়ে? কোভিড সংক্রমণের ঝুঁকিতে আমরা সবাই আছি বটে, তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে অসংক্রামক রোগের রোগীরা, বিশেষ করে কোমরবিডিটি যাদের আছে। এসব নিয়ে কর্তৃপক্ষ, সরকার কতটা ভাবছে? ঠিকঠাক যোগাযোগ ঘটাতে পারছে কি আমরা মানুষের সাথে? পারছে কি মানুষকে কোভিড প্রতিরোধে সামাজিকভাবে যুক্ত করতে? যদি পারতাম তাহলে দ্বিতীয় বা তৃতীয় ঢেউয়ের বিপদে কেন পড়ছি? কেন 40টা জেলা প্রায় এখন আবারও সংক্রমণের ঊর্ধ্বমুখী ঝুঁকিতে? এইসব প্রশ্ন নিয়ে আমরা তাই আলোচনা করতে চাই। আমরা কি কেবল প্রতিক্রিয়া দেখাচ্ছি, নাকি গোটা স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানোর প্রয়োজন অনুভব করছি? এই নিয়ে আজ কথা বলবো। আমাদের সাথে আছেন ডক্টর আবু জামিল ফয়সাল, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সদস্য, একই সাথে তিনি পাবলিক হেলথ অ্যাডভাইজারি কমিটি, স্বাস্থ্য অধিদপ্তরের সদস্য। অধ্যাপক ডক্টর নাজমুল ইসলাম, মুখপাত্র এবং লাইন ডিরেক্টর, স্বাস্থ্য অধিদপ্তর। আছেন ডক্টর রেজা সেলিম, হেলথ কমিউনিকেশন স্পেশালিস্ট। আমরা আপনাদের তিনজনকে স্বাগত জানাতে চাই এবং আলোচনাটা শুরুতেই করতে চাই অধ্যাপক ডক্টর নাজমুল ইসলাম আপনাকে দিয়ে। একটি বিষয় একটু পরিষ্কার হই, আমরা প্রতিদিন নানা বিষয়ে কথা বলি কোভিড কালে প্রতিকার এবং প্রতিরোধ নিয়ে। আজকে একটি অন্য প্রশ্ন দিয়ে যদি আপনার কাছে আলোচনাটা নিয়ে আসি, সেটি হলো এখন পর্যন্ত করোনা ভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট 8,24,486 জন। আপনাদের স্বাস্থ্য অধিদপ্তরের কি কোনো গবেষণা আছে এদের মধ্যে কত ভাগ এই শনাক্তের, কত ভাগ লোকের কোমরবিডিটি রয়েছে? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচকদের সহ দর্শকদের সালাম এবং শুভেচ্ছা। আপনি খুব প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন, কারণ যত সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন তাদের নিয়ে সামগ্রিকভাবে এই তথ্যগুলো আছে কিনা। এই তথ্যগুলো কিন্তু বিভিন্ন হাসপাতালে যেখানে রোগীরা ভর্তি হয়েছিলেন তাদের যে হিস্ট্রি শিটটি আছে, যেখানে তাদের রোগের বিবরণগুলো লেখা ছিল, লেখা আছে, লেখা হচ্ছে, সেখানে কিন্তু এই বিষয়গুলোকে আনা হয়েছে। এবং বিশেষ করে এই বিবরণগুলো এনে তারপরের যে কাজটি, এটিকে প্রক্রিয়াজাতকরণ, সেই কাজটি কিন্তু সব জায়গায় সম্ভবপর হয়ে ওঠেনি। তার কারণ হলো এই কাজগুলো করবার জন্য আমাদের যেই পরিমাণ সক্ষম লোকবলের দরকার আছে, এই মুহূর্তে কিন্তু আমাদের সেই পরিমাণ সক্ষম লোকবল নেই। তার কারণ হচ্ছে এই জায়গাটাতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন, পাবলিক হেলথ স্পেশালিস্ট, আরো নির্দিষ্ট করে যদি বলি ইপিডেমিওলজিস্ট, রোগ তত্ত্ববিদ, এই বিশেষ বিষয়টিতে কিন্তু আমাদের বিশেষজ্ঞের ভীষণ রকমের সংখ্যাল্পতা আছে, ঘাটতি আছে। কাজেই এই ঘাটতিটুকু মাথায় নিয়েই কিন্তু ছোট ছোট জায়গাতে কিন্তু এই বিষয়গুলো নিয়ে ছোট ছোট গবেষণা হয়েছে। সবগুলোকে যদি এক জায়গায় করে বড় করে দেখানো যেত তাহলে সেটি অবশ্যই এই মুহূর্তে বড় ডকুমেন্টেশন হতো। কিন্তু ছোট ছোট যেগুলো হয়েছে সেগুলোকে যদি কেউ আবার দায়িত্ব নিয়ে একসঙ্গে করে নিয়ে আসেন তাহলে কিন্তু এই স্যাম্পল সাইজ বলেন, রোগীর সংখ্যা বলেন, সেটি কিন্তু বিশ্বের যে কোনো মানদণ্ডেই অত্যন্ত, আমি বলবো যে, গুরুত্বের দাবি রাখবে। তবে এইটি যেটি আপনি প্রসঙ্গটি তুলেছেন এটি অত্যন্ত প্রাসঙ্গিক। তার কারণ হলো একদিকে যেমন স্বাস্থ্য ব্যবস্থাপনায় রোগীর চিকিৎসা এবং ব্যবস্থাপনা চলবে,
অন্যদিকে গবেষণার কাজটিতে আরো বেশি মনোনিবেশ করা, আরো বেশি বিনিয়োগ করা এবং সেই গবেষণার ফলাফলটি প্রকাশ করা, যাতে সবাই সেখান থেকে তথ্যপাত্র নিয়ে নিজেদেরকে শুধরে নিতে পারেন অথবা অন্যদেরকে পরামর্শ দিতে ডক্টর পারেন। নাজমুল ইসলাম, এই প্রশ্নটি আমি এই কারণে তুলেছি যে এই গবেষণাটা যদি স্বাস্থ্য অধিদপ্তরে থাকতো, তাহলে যেটি আমাদের কাছে তথ্য যে আমরা কোমরবিডিটি যাদের বলছি, যাদের হৃদরোগ আছে, ডায়াবেটিস আছে, কিডনি সমস্যা আছে, উচ্চ রক্তচাপ আছে, এই ধরনের মানুষগুলো সাধারণত এটি অসংক্রামক রোগ, কিন্তু তারা সবচেয়ে বেশি সংক্রামক রোগের কোভিডের ঝুঁকিতে আছেন। এখানে ডক্টর রেজা সেলিম, এটি তো আমাদের কাছে পুরো ডেটা এই মুহূর্তে নেই যে কত ভাগ, কিন্তু জনস্বাস্থ্যের মানুষকে যুক্ত করার জন্য, বিশেষ করে স্বাস্থ্য যোগাযোগে, এই যে আমাদের হাতে ডেটা না থাকার কারণেও কি আমাদের যোগাযোগ, বিশেষ করে জনগণকে ঝুঁকি কতটা এবং কোথায় তাকে সচেতন হতে হবে, কি তাকে করতে হবে, এই কারণেই কি এখানে আমরা একটা দুর্বলতার পরিচয় দিচ্ছি? আপনি কি দেখেন? ঠিক এটাকে দুর্বলতা বলবো না, কারণ আমাদের যথেষ্ট সক্ষমতা আছে। বিষয়টা হলো যে ডেটার অভাব বলা যায়, কিন্তু ডেটা না থাকারও আবার আরো একটা যুক্তি আছে। সেটা হচ্ছে যে আমরা তো আসলে মানে গবেষণা করি না, যথেষ্ট পরিমাণে স্বাস্থ্য বিষয়ে আমরা গবেষণা করি না, এবং গবেষণা না করার কারণে আমরা 7-5 ভেবে চিন্তা করে এগোনোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আমাদের অনুসরণ করা হয় না। এটা আমাদের একটা নেগেটিভ দিক। কিন্তু আমাদের পজিটিভ দিক হলো যে আমাদের প্রচুর সক্ষমতা আছে, আমাদের সরকারের দিক থেকে প্রচুর সাপোর্ট আছে, আমাদের চিকিৎসক সমাজ বা জনস্বাস্থ্যের সাথে যারা যুক্ত তাদেরও যথেষ্ট অভিজ্ঞতা আছে, কিন্তু আমরা এই অভিজ্ঞতাগুলো, এই দক্ষতাগুলো এবং সক্ষমতাগুলোকে ঠিকভাবে কাজে লাগাতে, এটা হচ্ছে একটা বড় কারণ। দ্বিতীয় কারণ, আপনি যেটা বললেন যে সংক্রামক ব্যাধি এবং অসংক্রামক ব্যাধির মধ্যে যে পরিস্থিতি এখন হয়েছে, এটা খুবই কারেক্টলি আপনি বলছেন যে আমাদের এখানে, মানে আপনি দেখেন সারা পৃথিবীতে আমরা এখন সংক্রামক ব্যাধিতে আমরা মারা যাচ্ছি, এবং এটাই হচ্ছে জনশ্রুতি যে আমরা আমাদের একটা এমন একটা ভাইরাস আসছে যে ভাইরাসে আমরা আসলে মারা যাচ্ছি। কিন্তু আসলে আমরা কি ওই ভাইরাসে আমরা আক্রান্ত হচ্ছি? ওই ভাইরাসে আক্রান্ত হলে পরে আমাদের শরীরের যে প্রতিরোধ ক্ষমতা সেটা দুর্বল হয়ে যাচ্ছে, এবং সেই দুর্বলতাকে সহায়তা করছে কিন্তু আমরা যেটাকে এখন কুপরিচিত শব্দ কোমরবিডিটি, সহ অসুখগুলি, যেগুলো আপনি নাম বললেন যে হার্ট বা কিডনি বা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ, এগুলো যাদের আছে তাদের শরীর স্বাভাবিক কারণে নাজুক এবং তারা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই এত বড় একটা মানে দাঙ্গিক পরিস্থিতির মধ্যে যে আমরা পড়লাম, তার জন্য আমাদের কাছে যথেষ্ট ডেটা আছে, আমাদের কাছে যথেষ্ট পরিমাণ ডেটা নাই। তার কারণ হলো আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকেই আমরা একটা প্রাতিষ্ঠানিক স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে তৈরি করছি। আমরা এটাকে সমাজ ভিত্তিক করে চিন্তা করি, যেটা বঙ্গবন্ধু চিন্তা করেছিলেন 1972 সালে। আমরা যদি সমাজ ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে থাকতাম এবং এই প্রাতিষ্ঠানিক, এবং আপনি দেখেন সারা পৃথিবীতে প্রাতিষ্ঠানিক স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু ফেল করবে। হ্যাঁ, কিন্তু যদি আজকে আমরা সমাজ ভিত্তিক করে সমাজকে এটার সাথে সম্পৃক্ত করে যদি কাজ করতাম, এই বিষয়ে আমাদের যথেষ্ট ভালো অভিজ্ঞতা ফয়সাল হয়ে গেছে, উনি আমাদেরকে, আমরা ওনাকে হেলথ কমিউনিকেশন আমরা গুরু মনে করি, ডেফিনেটলি আমরা অনেক ভালো করতে পারবো। আমরা অনেক ভালো করছি, আমাদের কিন্তু এই কোভিড ম্যানেজমেন্টে আমরা কিন্তু অনেক ভালো করছি। প্রথম থেকে একটা অস্থিরতা ছিল বলে, এখন আমরা অনেক ভালো করছি। তবে অবশ্যই আমাদের, যেমন ধরেন আমি আর খুব সংক্ষেপে বলি যে ক্যান্সার রেজিস্ট্রি নেই, আমরা কিন্তু জানি না কি পরিমাণ মানুষ কোন ধরনের ক্যান্সারে আক্রান্ত। আমরা জানি না আমাদের হৃদরোগের কোনো পরিসংখ্যান নেই, আমাদের কিছু স্যাম্পল বেস ডেটা আছে। ফলে কি হচ্ছে, আমাদের উচ্চ রক্তচাপের ডেটা, এবং এগুলোর সাথে যদি আমরা ওই বয়স এবং ইভেন যেই রোগীগুলো আমাদের হসপিটালে আসছে এখন কোভিড আক্রান্ত হয়ে, তাদেরও যদি ডেটা আমরা রাখতাম, তাহলে এখন যেসব ডেটা ওনারা এই স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেজেন্ট করেন, এগুলো অনেক অর্বাচীন কাজ, লাল রং, নানান রকমের রঙিন কাজ করে, এবং এগুলো অনেক ব্যাকডেটেড। যেটা প্রেজেন্টেশন এবং ডেটা ভিজুয়ালাইজেশনের অনেক আধুনিক পদ্ধতি আছে, সেই কাজটাও যদি করতো, তাহলেও আমরা কি করতে পারতাম, আমরা তোমার প্রজেকশন মডেল গুলি ঠিকঠাক মতো শুরু থেকে করতে পারতাম। এখন তো আর সেই পরিস্থিতি নাই। এখন অলরেডি আমরা কমিউনিটি সংক্রমণের মধ্যে পড়ে গেছি, এবং কমিউনিটি সংক্রমণের মধ্যে যখন পড়ে গেছি, তখন আমি আপনি কেউই নিরাপদ। ফলে এখন সেই ডেটাটাকে আমরা থাকলেও আমরা কিভাবে ব্যবহার করবো, সেইটা এখন আমার মনে নতুন করে চিন্তার দরকার আছে, এবং সেই নতুন চিন্তার অবকাশ নতুন চিন্তা, নতুন করে ভাবার ব্যাপারটি। ডক্টর আবু জামিল ফয়সাল, এইখানে দুটি
পয়েন্ট যদি আমি ডক্টর রেজা সেলিমের কাছ থেকে নিয়ে আসি, একটি হলো আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক প্রাতিষ্ঠানিকীকরণ ঘটেনি এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সমাজমুখী নয়। ফলে এটি তো একটা বড় ধরনের দুর্বলতা এবং আমরা দেখতে পাচ্ছি যে কোভিডের ঘটনায় এটি উন্মোচিত হয়েছে আরও বেশি। কিন্তু আমরা যদি এইটুকু আলোচনায় আসি, যেটি আপনি নানা সময় বলেন যে লাইফস্টাইল একটা বড় বিষয় জনস্বাস্থ্য বোঝার জন্যে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি তথ্য আছে, আমরা জানি না যদিও এটা কম্প্রিহেন্সিভ তথ্য কিনা, তারপরে সেটি বলি যে আমাদের এইখানে যা মৃত্যু ঘটে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ৬৭% মৃত্যুর কারণ হচ্ছে অসংক্রামক ব্যাধি। ফলে এবং প্রায় ২ কোটি, অনেকে বলেন ২.২ কোটি লোক কোমরবিডিটিতে আক্রান্ত। ফলে এই মানুষগুলোর সাথে স্বাস্থ্য যোগাযোগ, সরকার কিংবা সমাজে এই বিষয়ে সচেতনতা তৈরি, সেটিও কি আমরা পারছি? প্রাতিষ্ঠানিকতার কথা না হয় পরে বললাম, কিন্তু এই যে স্বাস্থ্য বিষয়ে যোগাযোগ, এটিও কি আমরা পারছি ঠিকঠাক করতে? আপনার এই প্রশ্নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখানে অনেক কিছু বিষয়গুলোকে একসঙ্গে করে দেখা হচ্ছে। আমাদেরকে অবশ্যই সমাজ ভিত্তিক, মানে আমরা যদি বলি যে সোশ্যাল মেডিসিন আমাদের দেশে এখন পর্যন্ত প্রবর্তন হয় নাই, এটা একদম বললে পরে একদম সম্পূর্ণ সত্য হবে না। কারণ দেখেন, আমাদের ইনফ্রাস্ট্রাকচার, মানে একদম হাসপাতাল থেকে শুরু করে সেই মাঠ পর্যায়ের কর্মী পর্যন্ত, এই ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু সমাজ ভিত্তিক ইনফ্রাস্ট্রাকচার। আজকে যে ২৩,৫০০ কর্মী আছে ফ্যামিলি প্ল্যানিং সাইটে, আর ঠিক সম পরিমাণের ফিল্ড ওয়ার্কার আছে হেলথ সাইডে, এরা তো সমাজেই বাস করে, এরা তো সেই গ্রামেই বাস করে, এবং এদের কাজও হলে সেই গ্রামের লোকজনদের সঙ্গে কথা বলা, গ্রামের লোকজনদের সব অবস্থাগুলো নির্ণয় করা এবং সেই অনুযায়ী তাদেরকে নিয়ে যাওয়া। এবং তারপরে দেখেন, আজকে আমাদের প্রধানমন্ত্রীর এই ইয়েতে, মানে সরকারের ইয়েতে দেখেন কমিউনিটি ক্লিনিক তৈরি হইল। তো দেখেন, এটাও কিন্তু একদম সমাজ ভিত্তিক। সমাজে ৬,০০০ লোকের জন্য একটা করে ছোট্ট একটা স্বাস্থ্য কেন্দ্র। ক্লিনিক বলাতে মনে হয়তো অনেক বড়, কিন্তু এটা আসলে তো এত বড় না, ছোট একটা ২-৩ কক্ষ বিশিষ্ট একটা জায়গা। কিন্তু সেই জায়গাটাতে মানুষকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য, প্রাথমিক যতগুলা জিনিস দেওয়ার জন্য, এই বাচ্চাদের টিকা দেওয়ার জন্য, বাচ্চাদের ডায়রিয়ার জন্য সব ব্যবস্থা আছে, ওইখানে ওষুধপত্র আছে। তো আমাদেরকে চিন্তা করতে হবে যে এই অবস্থা থেকে আর একটু উপরে কিভাবে যাওয়া যায়। এবং দেখেন, এইটার চিন্তাও কিন্তু বহুদিন থেকেই হচ্ছে, যার প্রতিফলন ঘটে গত বছর সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী ১০০ কোটি টাকা বরাদ্দ করেন, আউট অফ দি ওয়ে, একদম কোনো কিছু না, একদম ১০০ কোটি বরাদ্দ করেন যে আমার ডাক্তাররা, নার্সরা, প্যারামেডিকরা তারা গবেষণা করুক। দেখেন, সেই ১০০ কোটি টাকার আমরা কিন্তু ১ টাকাও খরচ করতে পারিনি এখন পর্যন্ত, কেননা কেবল প্রপোজাল আহ্বান করা হয়েছে। সেই প্রপোজাল জমা দিব ২৩শে জুন, তারপরে সেটাকে মূল্যায়ন করে কিছু সংখ্যক লোকজনদেরকে গবেষণা করতে দেওয়া হবে। তার মানে কি? তার মানেটা হইল যে আমাদের চেষ্টা কিন্তু চলছে। আমরা যদি বলি যে একেবারেই কোনো চেষ্টা হচ্ছে না, এই যে অসংক্রামক রোগের সম্পর্কে কোনো রকমই চেষ্টা হচ্ছে না, এটা তো একেবারেই ভুল। এটা আমাদের দেশে যেরকম অসংক্রামক রোগের এই এনসিডি গুলার যেরকম সমস্যা, এবং কোভিড পেশেন্টের মধ্যে এগুলোর বেশি সমস্যা, এগুলো সারা পৃথিবীময় এই এনসিডির, এই ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ নিয়ে তারাও কিন্তু হাবুডুবু খাচ্ছে। আপনি দেখেন, ২০20-এ যখন নাকি প্রথম এই মহামারীর প্রাদুর্ভাব দেখা গেল, কি দেখছি আমরা টেলিভিশনের পর্দায় দেখতাম নিউ ইয়র্কের সেই হাজার হাজার লোক মরে যাচ্ছে, সেই ইতালিতে লোক মরে যাচ্ছে। সেইখানেও তো তাদের তো অনেক উন্নত স্বাস্থ্য ব্যবস্থা, তাদের স্বাস্থ্য ব্যবস্থা পৃথিবীর অন্যতম। আমরা তো সেইখানের কাছাকাছিও পুরো কোথাও নাই, অনেক দূরে। তো সেইখানেও যে অবস্থা হয়েছিল, হঠাৎ করে এই প্রাদুর্ভাব আসাতে তারাও কিন্তু ঠিক বুঝে উঠতে পারেনি তখন যে এই এনসিডির জন্যই
এই কোভিড ইনফেকশনটা এত বেশি চরম আকার ধারণ করবে যে লোকজনদের প্রাণ হরণ করতে শুরু করবে। আমাদের দেশেও এটা নিয়ে যে কাজ হচ্ছে না এটা কিন্তু না। কাজ হচ্ছে ডক্টর আবু জামিল ফয়সাল, কিন্তু আমি যেটি আরেকটু পরিষ্কার হতে চাই, যেটি আমাদের দর্শকদের জন্য আমি মনে করছি যদি আপনারা একটু তিনজনেই বলেন, সেটা হলো ধরুন একটা তো সমাজে আমরা আলোচনা দেখি কোভিডে যত লোক মারা যাচ্ছে তার চেয়ে বেশি, ধরুন এরকম কথাগুলো চালু আছে, একটা বড় অংশই সমাজে বলা হয় যে তার চেয়ে বেশি তো সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। আচ্ছা, ধরুন এরকম বলা হয় যে কোভিড যত মানুষকে আক্রান্ত করেছে, সংক্রমিত করেছে, গত বেশ কিছু বছর ধরে অসংক্রামক ব্যাধিতে আমাদের এখানে প্রায় 2 কোটি লোক আক্রান্ত হয়ে গেছে, যেটা সংক্রমণ ঘটে না কিন্তু আক্রান্ত হয়েছে। তাহলে এই যে এটি তো একটা লাইফস্টাইলের প্রশ্ন, এটি তো স্বাস্থ্য যোগাযোগের প্রশ্ন, যেটি আমাদের একটি স্বাস্থ্য ব্যবস্থা থাকার পরেও সরকার কিংবা নানা কর্তৃপক্ষের কাছ থেকে নিয়মিত জনগণের সাথে জনগণকে কার্যকর ভাষায় তার জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি এবং সেটির একটি প্রাতিষ্ঠানিকীকরণ, সম্ভবত যেটি ডক্টর রেজা সেলিম বলার চেষ্টা করছেন, সেইটা একটা বড় দুর্বল জায়গা কিনা এবং কোভিড সিচুয়েশনে আমরা সেটি অ্যাড্রেস করছি কিনা। এখানে ডক্টর রেজা সেলিম যদি আবারও আপনার মন্তব্যটি করেন। আমি বিনয়ের সাথে বলি, সে ফয়সাল অনেক অভিজ্ঞতা অনেক আমাদের চেয়ে অনেক বেশি তথ্য রাখেন। আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা আমাদের প্রাতিষ্ঠানিক স্বাস্থ্য ব্যবস্থায় যেমন অসংক্রামক ব্যাধির মধ্যে হৃদরোগে আমাদের সাফল্য কিন্তু অনেক ভালো। আমরা কিছুদিন আগে, খুব বেশি দিনের আগের কথা না, যে আমরা সামান্য হাইড্রোজেন করে ভারতে চলে যাই, তবে অন্য দেশে চলে যাই। এখন কিন্তু আমরা খুব একটা যাই না, কারণ আমাদের ডাক্তার সাহেবদের অনেক এই ব্যাপারে অনেক দক্ষতা তারা অর্জন করেছে। এমনকি আমাদের কিডনিতেও আমরা কিন্তু এখন অনেক ভালো করতেছি। আমরা অসংক্রামক ব্যাধি ম্যানেজমেন্টে আমরা যে ভালো করছি না তা না, আমি তা বলি না। আমি বলছি আমাদের প্রাতিষ্ঠানিক স্বাস্থ্য ব্যবস্থার মানে প্রতি নির্ভরশীলতার কারণে আমরা যে দুর্বল পরিস্থিতিতে পড়েছি। যেমন আমাকে আপনারা বলেন দুলা সাহেব, যে এইবার এই কোভিড এর পরে যে লকডাউন যখন শুরু হলো, তখন আমাদের এই গ্রামে গঞ্জে যে মানুষগুলি তারা তো শহরে যেতে পারে, তারা তো ডাক্তার দেখাতে পারে। যে আপনি ধরেন মফস্বল শহরের একটা ক্লিনিক বা একটা প্রাইভেট চেম্বার হসপিটাল যেগুলোতে ডাক্তার সাহেবরা বসেন, আপনি তো হাঁটতে পারতেন না, দাঁড়াতেন না। মানুষ তো সেখানে যায়নি এবং তাতে কি দেশে মৃত্যুর হাহাকার করে গেছে? এত ঘটেনি। বা ডায়াগনস্টিক সেন্টারে তো হাজার হাজার মানুষ যায়নি, অনেক ডায়াগনস্টিক সেন্টার এখন পথে বসে গেছে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে। কেন এই অবস্থা? তার মানে কি? তার মানে হচ্ছে যে আমাদের এইখানে আমাদের একটা বোঝার ব্যাপার আছে যে আমরা আর সঠিক কাজটা করতে পারছি না। যেমন ধরেন প্রেগনেন্ট মায়েদের তো সিজারিয়ান সেকশন খুব বেশি হয়নি এই সময়, প্রচুর নর্মাল ডেলিভারি হয়েছে। তাহলে এই পরিস্থিতিটা, অর্থাৎ আমরা এই জিনিসটা সামনে দিকে হয়তো বুঝতে পারি না। এইখানেই হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার এবং কমিউনিটি হেলথের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা, যে আমাদেরকে একটা চিন্তা করতে হবে যে আমরা অন্তত 60% মানুষকে শহরে পাঠাবো তাদেরকে। সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগ, এই যে কমিউনিটি ক্লিনিক এবং অন্যান্য যে উদ্যোগ, বা আমি যেটাকে বঙ্গবন্ধু সমাজভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থার চিন্তার কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে আমরা মানুষকে তার গ্রামে রেখে, তার অবস্থানের মধ্যে রেখে আমরা তাকে চিকিৎসা সেবা দিতে পারি কিনা, এবং চিকিৎসা সেবাটাকে শহরের প্রতি বা শহরের প্রতিষ্ঠানের প্রতি তাকে আমরা মানে নির্ভরশীলতা তাকে কমাতে পারি কিনা। এইখানে হচ্ছে হেলথ কমিউনিকেশনের একটা বড় ভূমিকা। এইখানে হচ্ছে মানুষকে বোঝানো এখন এই কোভিড এর সময় মানুষ কি করবে এবং তাকে সঠিক করে, যে মাস্ক পরা নিয়ে এত দ্বন্দ্ব হচ্ছে সমস্যা। এখানেই হচ্ছে যে আপনি কিভাবে মাস্কটা পরবেন, আপনি কেন করবেন, এই কথাটা তাকে খুব অভয় দিয়ে বলতে, যে কারণে আমরা এনফোর্সমেন্টের কথা বলি। আমরা বলি এটা মানুষকে বোঝাতে হবে, এবং বোঝালে সে নিশ্চয়ই বুঝবে। এবং এইখানে আমাদের বিহেভিয়ার কমিউনিকেশনের একটা বড় ভূমিকা আছে, সেটাই আমি বলতে চাচ্ছি। ডক্টর রেজা সেলিম, আপনার এই পর্যবেক্ষণ কিংবা এই মতামতটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় যেতে চাই।